আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। গুচ্ছের প্রিপারেশন নিয়ে তোমরা কি চিন্তায় আছো যে কিভাবে শুরু করবা? রসায়ন প্রিপারেশনটা কিভাবে গুছায় নিলে তোমরা এখানে 25 এর মধ্যে প্রায় 20 প্লাস অ্যান্সার করতে পারবা। তো সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো রসায়নের প্রত্যেকটা অধ্যায় তোমার কিভাবে পড়া উচিত বা কোথা থেকে পড়লে তুমি একটা বেটার একটা মার্ক এনশিওর করতে পারবা। বিগত পরীক্ষাতে হয়তো তোমাদের খারাপ হইছে, বাট গুচ্ছে রসায়নে একটা ভালো প্রস্তুতির জন্য কিভাবে পড়া দরকার তার কমপ্লিট A to Z গাইডলাইন তুমি এই ভিডিওতে পেয়ে যাবা। তো অবশ্যই যারা গুচ্ছ প্রস্তুতি নিচ্ছ তাদের ভিডিওটা অবশ্যই দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তো এই ভিডিওতে সর্বোচ্চ শেয়ার এবং রেসপন্স আসলে আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে তার সাজেশন এবং কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও আমরা এখানে দিব। তো অবশ্যই তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা এবং অবশ্যই রিঅ্যাক্ট কমেন্ট করে পাশে থাকবা। ঠিক আছে? চলো কথা না বাড়ে আমরা শুরু করি। তো আমাদের প্রথমে আমরা দেখব রসায়ন প্রথম পত্রে আমাদের অধ্যায় অ্যানালাইসিসগুলো, যে আমাদের কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে বা প্রথম পত্র থেকে কেমন প্রশ্ন এসে থাকে। ঠিক আছে? চলো আমরা গত বছরে যে আমরা রিসেন্ট ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি দিকে তাকাই, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তো আমাদের যে প্রথম পত্র, দেখো প্রথম পত্রের গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন, এই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি প্রশ্ন চলে আসে। ঠিক আছে? তো আমাদের গুণগত রসায়ন এখান থেকে দেখো গত বছর কিন্তু প্রায় আমাদের 3টার মতো প্রশ্ন ছিল এবং তার আগের বছর 23-24 কিন্তু প্রায় 6টার মতো প্রশ্ন ছিল এবং আগে 22-23 তোমার 3টা, 21-22 তিনটা, 20-21 তিনটা, তার মানে প্রত্যেক বছর 3টা ছিল, কিন্তু 23-24 তোমার প্রায় 6টা প্রশ্ন আসছে। তো গুণগত রসায়নটা আসলে এখানে আমাদের অধ্যায় সংখ্যা কম, দেখো মাত্র 6টা চ্যাপ্টার বা আমাদের 8টা চ্যাপ্টার আছে, তার মধ্যে থেকে 25টা প্রশ্ন, তার মানে আমি যদি গড় হিসাব করি তাও মিনিমাম কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে। ঠিক আছে? 3 8 24, দেখো 3টা কিন্তু চলে আসে। তো অবশ্যই তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রায় প্রশ্ন পাবা। তবুও দেখো কিছু কিছু অধ্যায়, দেখো কর্মমুখী রসায়ন, এটা তুমি চাইলে বাদ দিতে পারো, কারণ এখানে দেখো গত রিসেন্ট 2 বছর খালি 2টা প্রশ্ন আসে, তার আগে কিন্তু প্রশ্ন আসে। তো তুমি যদি এটা বাদও দাও তাও দেখো তোমার কিন্তু এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে তোমার কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসতেছে। ঠিক আছে? তো দেখো আমাদের মৌলের পর্যাবৃত ধর্ম, এখানে গত বছর 2টা প্রশ্ন ছিল, তার আগের বছর 23-24 3টা প্রশ্ন ছিল, 22-23 তোমাদের 7টা প্রশ্ন ছিল, 21-22 4টা প্রশ্ন ছিল, 20-21 তোমার 6টা প্রশ্ন ছিল। তো আমাদের গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত ধর্ম এই দুইটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই দুইটা চার্ট তুমি কিভাবে পড়বা? তো তোমার প্রথম কাজ হবে গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়িত ধর্ম। তো আমাদের এটা কি করবা? কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করবা। ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করে প্রশ্নের টাইপটা বোঝার চেষ্টা করবা যে আমাদের প্রশ্ন কেমন আসে। দেখবা গুণগত রসায়ন থেকে তোমাদের ইলেকট্রন বিন্যাস রিলেটেড প্রশ্নগুলা, দ্রাব্যতা রিলেটেড যে প্রশ্নগুলা সেগুলো কিন্তু অনেক বেশি আসে। ঠিক আছে? আবার কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন আসে, দ্রাব্যতার কিছু ম্যাথমেটিক্যাল পার্টগুলো চলে আসে। এরপর আমাদের যে মৌলের পর্যাবৃত ধর্ম দেখি, এখানে আমাদের যে পর্যাবৃত ধর্মগুলো আছে সেখান থেকেও প্রশ্ন আসে। এছাড়াও দেখবা জারণ সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলা আমাদের যে বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন থেকে কিন্তু প্রশ্ন আসেই। ঠিক আছে? হাইব্রিডাইজেশন, বন্ধন কোণ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মৌলের পর্যাবৃত ধর্ম থেকে মাস্ট আসেই। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে আমাদের যে সিলেক্টেড যে টাইপগুলো, এই টাইপগুলো তুমি এই দুইটা চ্যাপ্টার কি করবা? ভালো করে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, করে মেইন বই থেকে ওই টপিকগুলো ভালো মতো পড়বা এবং ওই টপিকের সাথে রিলেটেড যে উদাহরণগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নিলেই তোমার কিন্তু এই দুইটা চ্যাপ্টার খুব ভালো মতো হয়ে যাবে। ঠিক আছে? এরপর আসো রাসায়নিক পরিবর্তন। এখান থেকে তোমার যে গাণিতিক প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো আসবে, বিশেষ করে আমাদের পিএইচ রিলেটেড যে প্রশ্নগুলো, পিএইচ, তারপর পিওইচ, এইগুলো কিন্তু তোমার এখানে আছে। ঠিক আছে? তারপর কেপি গ্যাসের যে সম্পর্কগুলো, ঠিক আছে? কেপি গ্যাসের সম্পর্ক, এগুলো কিন্তু আমাদের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের গাণিতিক প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। দেখো 24-25 কিন্তু একটা প্রশ্ন আসছে, পিওইচ রিলেটেড প্রশ্ন ছিল। এরপর দেখো 23-24 তোমাদের 3টা প্রশ্ন ছিল, 22-23 3টা প্রশ্ন ছিল, 21-22 3টা প্রশ্ন ছিল এবং 20-21 কিন্তু তোমার 3টা প্রশ্ন ছিল। তো এখান থেকে আমাদের পিওইচ রিলেটেড প্রশ্নগুলো দেখবা, কোনটা অধিক ক্ষার, কোনটা অধিক অ্যাসিডিক, এই প্রশ্নগুলো, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখবা। দেন আমাদের দেখো আসে কি, এখানে আমাদের যে বাফার দ্রবণ, তারপর সাম্যাবস্থা, এই যে কিছু সিলেক্টেড টাইপগুলো আছে এখান থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো সেগুলো ভালো করে পড়লেই বই থেকে যদি এই টপিকটা কনসেপ্ট তুমি ক্লিয়ার করে নাও এবং রিলেটেড যে উদাহরণগুলো বইতে দেওয়া আছে ওগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে, সেগুলো দেখলেই তোমার কিন্তু প্রথম পদটা অনেক ভালো একটা কভার হয়ে যাবে। ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। ওকে? আচ্ছা, তো দেখো আমাদের প্রথম বছর থেকে আমাদের গত বছর কিন্তু প্রশ্ন ছিল প্রায় 7টার মতো, সবচেয়ে কম প্রশ্ন ছিল। দেখো কিন্তু আমাদের গত বছর কিন্তু 24-25 তোমাদের জৈব রসায়ন থেকে প্রায় 10টা প্রশ্ন ছিল, তার মানে ওই দ্বিতীয় বছর থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল, কিন্তু প্রথম বছর থেকে প্রায় 10টা প্রশ্ন ছিল। এরপর যে 23-24 দেখো 13টা প্রশ্ন ছিল, 22-23 তোমার 13টা প্রশ্ন ছিল, 21-22 10টা প্রশ্ন ছিল এবং 20-21 তোমার 11টা প্রশ্ন ছিল। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসো আমাদের যারা গুচ্ছে পরীক্ষা দিবা, যারা গুচ্ছতে পরীক্ষা দিবা তাদের কিন্তু অনেকেই এখন নার্ভাস হয়ে গেছো, অনেকের মধ্যে নিজের মধ্যে হতাশা কাজ করতেছে, ভাইয়া এতগুলা পরীক্ষা আসলে দিলাম আমার কোথাও হলো না, এই লাস্ট ভরসা বুঝছো, তো এখানেও কি হবে কিনা এটা নিয়ে অনেক চিন্তায় আছো। দেখো ভাই, অলরেডি তোমাদের মতো যারা আছে, যারা চান্স পাওয়া শিক্ষার্থী আছে তাদের মধ্যে কিন্তু প্রায় 10-12 হাজার শিক্ষার্থী বাদ চলে গেছে। এরপরে যারা আছে
তারা কিন্তু দেখো সবাই কিন্তু আবেদন করে, তুমি সংখ্যা দেখতেছো 1,40,000, 1,50,000 এরকম যে আবেদন সংখ্যা, এটা কিন্তু সবাই পড়াশোনার প্রতি সিরিয়াস না। তো আলটিমেটলি যারা শেষ পর্যন্ত সিরিয়াস থাকে তাদের কিন্তু একটা সিট হয়ে যায়, ঠিক আছে। তো যাদের তোমার থেকে যদি যারা চান্স পায় তাদের অবশ্যই প্রিপারেশন ভালো ছিল, আর তোমার থেকে অবশ্যই তারা বেটার কিছু ছিল, তো ওদের কিন্তু চান্স হয়ে গেছে। তো ওরা কিন্তু তোমার এখানে সিট খাইতে আসতেছে না, আসলেও যদি এখানে ভালো সাবজেক্ট না পায় তাহলে কিন্তু ওরা আগে যেখানে চান্স পায় ঢাবি ঢাবি যেখানে চান্স পেয়েছে ওখানে কিন্তু থাকবে। তো দেখো এগুলোতে ওরা কিন্তু চলে যাবে। তো আলটিমেটলি গুচ্ছতে তোমার মতো যারা আছে তারাই কিন্তু পরীক্ষা দিবে। তো তুমি যদি একটু ইফোর্ট দাও ভালো মতো তাহলে তুমি কিন্তু একটা ভালো করতে পারবা, ঠিক আছে। তো যেহেতু আমাদের হাতে সময় আছে, তো তোমার মধ্যে হতাশা কাজ করাটা আসলে নর্মাল। বাট দেখো এই বছর পরীক্ষাগুলো কি হলো, পরপর হলো না, তো তুমি চাইলেও কিন্তু এখানে ভালো করতে পারবা না। দেখো একটা পরীক্ষা হওয়ার পরে তুমি যে একটু প্রশ্নটা বুঝে উঠবা তার মধ্যে কিন্তু হলো না, তারপর প্রশ্নে বিভিন্ন ঝামেলা, রেজাল্ট ঠিক মতো কাউন্ট হচ্ছে না, অনেক অনেক প্রবলেম। তো এখানে আসলে এই বছরটা তোমার জন্য কিন্তু অনেক ব্যাড লাক, ঠিক আছে, এখানে লাকটা অনেক বেশি ফেভার করছে। তো যদিও আমাদের হাতে লাস্ট একটা সুযোগ আছে, এখানে হতাশ না হয়ে চেষ্টা করো নিজের ফুল ইফোর্টটা দেওয়া, একটা রুটিনের মধ্যে থাকার। তো তার জন্য যারা রুটিনের মধ্যে থাকতে চাও, যদি তোমার পড়াশোনাটা কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তো আমি বলবো তুমি জাস্ট একটা এক্সাম ব্যাচে ভর্তি হও, ঠিক আছে। যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তুমি জাস্ট রুটিনের মধ্যে থাকে এক্সাম পড়াশোনা করবো আর ওই যেগুলো পড়বো ওইগুলো আমি এক্সাম দিব, তাহলে তুমি এই এক্সামগুলোতে ভর্তি, এক্সাম ব্যাচটাতে ভর্তি হও। এখানে আমাদের যে রুটিনটা আছে, আমরা প্রত্যেকদিন তোমার প্রথম দিন আমরা কি একটা করে চ্যাপ্টার শেষ করব। তো একটা করে চ্যাপ্টার তুমি শেষ করলা, শেষ করে এক্সামগুলো দিলা, এক্সামগুলো দিয়ে তুমি নিজের গ্যাপটা বুঝতে পারবা যে আসলে কতটুকু তোমার প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো প্রশ্নগুলো যেহেতু গুচ্ছ স্ট্যান্ডার্ড হবে, এখানে সহজ প্রশ্ন থাকবে, কঠিন প্রশ্ন থাকবে, মিডিয়াম, সব ধরনের প্রশ্ন আমরা কিন্তু এখানে রাখি আমাদের এক্সামগুলোতে, যেন প্রশ্ন যেমনই হোক তুমি এখানে ভালো করতে পারো, ঠিক আছে। এক্সামগুলো তুমি দিলা, তবুও তুমি একটা রুটিনের মধ্যে থাকতে পারলা, প্রিপারেশন তোমার হলো। এবার অনেকে আসো যে ভাই বেসিকে প্রবলেম, অনেকে তোমার থিওরি বেস প্রশ্ন পড়ে আসছো, বাট গুচ্ছে দেখবা প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে, তো হয়তো অনেকের প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকে ভাই আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রবলেম আছে, তো তাদের জন্য আমাদের দেখো এই যে এমসিকিউ বুস্টার কোর্স, এখানে আমরা গুচ্ছের জন্য, শুধুমাত্র গুচ্ছতে না এরকম না, এখানে যতগুলা টাইপ, একটা অধ্যায়ে যতগুলা টাইপ পসিবল ইম্পর্টেন্ট টাইপ, সেখানকার প্রত্যেকটা টাইপ আমরা এখানে কভার করে দিব। শুধুমাত্র যে গুচ্ছের প্রশ্ন সলভ করবো তা না, গুচ্ছ বাদ দিয়েও অন্যান্য ভার্সিটির যেগুলো ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন ওগুলো আমরা এখানে সলভ করে দেবো। অর্থাৎ সবচেয়ে কঠিন প্রশ্ন যেটা, যেটা তোমার একা সলভ করতে প্রবলেম হচ্ছে, তুমি কিন্তু এখানে সুন্দর ওয়েতে সলভ করে ফেলতে পারবে। এছাড়া তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন এবং কনসেপ্টের উপর আমরা কিন্তু এখানে বেশি জোর দিব, এটা তোমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে। যাদের কনসেপ্টটা ক্লিয়ার নাই, আবার এখানে ক্লাসের পাশাপাশি তুমি কিন্তু অধ্যায়ভিত্তিক এক্সামও পাবা, ঠিক আছে, অধ্যায়ভিত্তিক এক্সাম এবং সাজেশনও কিন্তু পেয়ে যাবা। তো এখানেও তুমি চাইলে ভর্তি হতে পারো। আমাদের দুইটা কোর্স অ্যাভেলেবল আছে গুচ্ছের জন্য, তো যার যেটা প্রয়োজন সেটা তুমি এনরোল করতে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করলেই তুমি কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা ভর্তি। এক্সাম ব্যাচের ফি হচ্ছে 299 টাকা, এবং আমাদের এটা ক্লাস এবং এক্সাম এটা হচ্ছে 450। এখানে ভাই যতগুলো টাইপ পসিবল সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরে ধরে সলভ করানো হবে, যেন তোমার বেসিক যদি জিরো থাকে তবুও তুমি এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। তো আশা করা যায় এটাতে তোমার নিরাশ করবে না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসো আমাদের দেখি দ্বিতীয় পত্র। তো দ্বিতীয় পত্র থেকে আমরা কি দেখবো, দ্বিতীয় পত্র থেকে আমাদের যে প্রথম যে আছে অধ্যায়টা সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়ন থেকে অবশ্যই গ্যাসের সূত্রগুলো তোমার এখানে ইম্পর্টেন্ট, গ্যাসের সূত্রগুলা, ব্যাপন হারের যে ক্রমগুলা, কোনটার ব্যাপন হার বেশি কোনটার ব্যাপন হার কম, এছাড়া গ্যাসের সূত্র রিলেটেড যে প্রশ্নগুলা সেগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন এসে থাকে, তো এগুলো ভালো করে দেখবা। দেখো 24-25 তোমার কিন্তু 3টা প্রশ্ন ছিল, 23-24 তোমার 3টা প্রশ্ন ছিল, 22-23 2টা ছিল, 21-22 2টা, এবং 20-21 আমাদের একটা প্রশ্ন ছিল। তার মানে দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 3 থেকে 2টা প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। তো এখানকার প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট তোমার পারার মতো প্রশ্ন, যদি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করে বইটা ভালো করে পড়ো, বইয়ের যে টপিকগুলো আছে ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি মার্ক তুলতে পারবা। এরপর আসো জৈব রসায়ন। দেখো মাইটি জৈব রসায়ন, ঠিক আছে, কয়টা, 10টা, 25টার মধ্যে 10টা প্রশ্ন আসছিল গত বছর তোমার জৈব রসায়ন থেকে। এবং জৈব রসায়ন পার্টটা দেখো যারা স্কিপ করে গেছে তাদের কিন্তু 10 মার্ক এখানে গায়েব হয়ে গেছে। তো তুমি স্কিপ করবা না, অনেকের জৈব রসায়নে তোমার প্রবলেম থাকতে পারে, তোমার 100% প্রবলেম, তুমি এখান থেকে 50% পড়ে যাও, না হয় 70% পড়ে যাও, তাও কি 30% তুমি বাদ রাখো। দেখো 10টার মধ্যে তোমার কি 10টাই পারতে হবে, যারা 5টা পারছে বা 6টা পারছে তারাও তো আগে গেছে, তাই না। একবারে না পারার থেকে তো কিছু পারা ভালো। তো যদি তোমার একবারে দুর্বলতা থাকে তাহলে দেখবে যে ইম্পর্টেন্ট যে টাইপগুলো গুচ্ছের জন্য, তো ওই টাইপগুলো তো তুমি অ্যাটলিস্ট পড়ো, ওই টাইপগুলো তুমি ভালো করে পড়ো, ওই টাইপগুলো ভালো করে পড়ে দেন তুমি এক্সাম দাও, বেশি বেশি কোশ্চেন সলভ করো। জৈব রসায়ন যদি ভালো করতে চাও, থিওরি পরে তুমি ভালো করতে হবে, তোমার জৈব রসায়ন ভালো করার জন্য তোমাকে প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে। প্রশ্ন সলভ, প্রত্যেকটা টাইপ ধরে ধরে তুমি প্রশ্ন সলভ করো, যে এই টাইপের প্রশ্ন আসলে আমাকে এইভাবে সলভ করতে হবে, তাহলে তুমি বেশি বেনিফিট পাবো। তুমি থিওরি পড়তেছো, প্রশ্ন সলভ করতে গেলে তুমি ধরা খাবা। তুমি যদি প্র্যাকটিস করতে করতে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি জৈব রসায়নে সবচেয়ে ভালো করতে পারবে। এটা হচ্ছে জৈব রসায়নে ভালো করার টেকনিক। আমি অনেক পড়ছি, অনেক থিওরি পরে পরে কোশ্চেন সলভ করতে দিতাম, পারতাম না, কিন্তু যখন কোশ্চেন সলভ করে আমি যখন ব্যাখ্যা করতাম যে এটা বলছে,
আছে? তাহলে আলোক সক্রিয় সমতা কে দিবে? তো আমি তখন প্রশ্ন সলভ করে কিন্তু এই টপিক বুঝছিলাম। আমি বই থিওরি পড়ে আমি বুঝতাম না। যখন প্রশ্ন সলভ করলাম যে এরকম অপশন থাকলে এটাতে কালো আলোড়ন থাকবে, তাহলে আমাদের উত্তর হবে এরকম। তো ওইভাবে আমি বুঝতাম। তো প্র্যাকটিসের মাধ্যমে তুমি যদি বুঝতে পারো, সেটা তোমার জন্য বেশি দীর্ঘস্থায়ী হবে। ঠিক আছে? তো এইটা তুমি করবা, জৈব রসায়নের জন্য এটা করবা। দেখো মানে মিনিমাম কিন্তু 5টা প্রশ্ন আসে। দেখো সর্বোচ্চ 7টা 9টা 6টা কিন্তু প্রশ্ন চলে আসে। তো জৈব রসায়নটা কোনোভাবেই তোমার স্কিপ করা যাবে না। জৈব রসায়ন তুমি প্রত্যেক টাইপ ধরে ধরে প্র্যাকটিস করো। একটা প্রশ্ন কিভাবে সলভ করতে হয় নিচে ব্যাখ্যা আছে, ওইটা দেখে বুঝো, তাহলে দেখবা সবচেয়ে কম সময় তুমি ভালো মার্ক তুলতে পারবে জৈব রসায়নে। ঠিক আছে? আর আমাদের যে কোর্সটা আছে এমসিকিউ বুস্টার, এখানে আমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো তোমাদের কিন্তু বুঝাই সুন্দর মতো দেওয়া হবে। ঠিক আছে? এবার দেখো পরিমাণগত রসায়ন, এখান থেকে তোমাদের গাণিতিক প্রশ্ন কিছু আসবে। ঘনমাত্রা রিলেটেড যে প্রশ্নগুলো, ঘনমাত্রা এবং তোমাদের জারণ সংখ্যা, ঠিক আছে, ঘনমাত্রা এবং জারণ সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো আছে, এগুলো থেকে কিন্তু এখানে খুবই প্রশ্ন আসে। তো এগুলো একটু ভালো করে দেখবা। পরিমাণগত রসায়নে দেখো 24-25 তোমার 3টা প্রশ্ন ছিল, 23-24 2টা প্রশ্ন ছিল, 22-23 একটা ছিল, 21-22 2টা ছিল এবং 20-21 একটা প্রশ্ন ছিল এখান থেকে। এরপর তড়িৎ রসায়ন যদি আমরা আসি, তো তড়িৎ রসায়ন থেকে বেসিক কিছু প্রশ্ন আসে, আমাদের তড়িৎ দ্বারা কিছু গাণিতিক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এর পাশাপাশি আমাদের এখানে থিওরি বেস প্রশ্নগুলো চলে আসে। ঠিক আছে? দেখো তড়িৎ রসায়ন থেকে তোমাদের গত বছর 2টা প্রশ্ন ছিল, 23-24 2টা প্রশ্ন ছিল, 22-23 প্রায় 2টা প্রশ্ন ছিল, 21-22 2টা এবং 20-21 একটা প্রশ্ন ছিল। তো আমরা যদি ওভারঅল দেখি যে দ্বিতীয় পদ থেকে আমাদের দেখো গত বছর প্রায় 18টা প্রশ্ন ছিল, এরপরে 23-24 তোমাদের 12টার মতো প্রশ্ন ছিল, 22-23 12টার মতো ছিল, 21-22 15টার মতো ছিল এবং 20-21 তোমার 9টা। অর্থাৎ কোন বছর তোমার প্রথম পদ থেকে বেশি আসে, কোন বছর দ্বিতীয় পদ থেকে বেশি আসে, এটা আসলে নির্দিষ্ট না। ঠিক আছে? আচ্ছা, এবার আসলে আমরা কিভাবে প্রস্তুতি নিব সবচেয়ে ভালো ইফেক্টিভ হবে, আমরা একটু গাণিতিক এটাও অ্যানালাইসিস করি। যে গণিত অনেক বুঝো যে ভাই আমাদের অনেকে বলো যে ভাই ম্যাথমেটিক্যাল পার্ট কেমন আসে বা কতগুলা করে আসে। তো এটা যদি দেখি, দেখো গত বছর তোমাদের ম্যাথমেটিক্যাল পার্ট মাত্র 3টা আসছে এবং এটা থেকে সহজ প্রশ্নগুলো আসছে। ঠিক আছে? জারণ সংখ্যা রিলেটেড প্রশ্নগুলো, আমাদের হচ্ছে ঘনমাত্রা থেকে আয়তন বের করার যে ইয়াগুলো ম্যাথগুলো আছে সেখান থেকে আসছে। তো এই রিলেটেড গ্যাসের সূত্র থেকে কিছু প্রশ্ন আসে। তো 3টা গাণিতিক প্রশ্ন ছিল। আর আগে 23-24 দেখো প্রায় 10টার মতো গাণিতিক প্রশ্ন ছিল। এখানে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল গাণিতিক প্রশ্ন 23-24 সবচেয়ে বেশি 10টা প্রশ্ন ছিল। দ্রাব্যতার প্রশ্ন ছিল, পিএইচ রিলেটেড প্রশ্ন ছিল। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আরো কিছু যে আমাদের তড়িৎদ্বারের যে ম্যাথগুলো আছে সেখানে ছিল, ঘনমাত্রা থেকে প্রশ্ন ছিল, আয়তন বের করার প্রশ্ন ছিল, অর্থাৎ এই রিলেটেড প্রশ্নগুলো ছিল। তো পরিমাণগত রসায়ন তোমার হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, এই দুইটা চ্যাপ্টার থেকে মাস্ট তুমি ম্যাথ পাবে। ঠিক আছে? তোমাদের গাণিতিক অংশের জন্য, গাণিতিক যে অংশ ম্যাথমেটিক্যাল পার্ট, তো ম্যাথের জন্য তোমার দুইটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে? আমাদের যে রাসায়নিক পরিবর্তন, এই চ্যাপ্টারটা তোমার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য। এবং আমাদের পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। ঠিক আছে? পরিমাণগত রসায়ন। তো এই দুইটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা, এই দুইটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা। আর আমাদের যে গুণগত রসায়ন থেকে তুমি কি করবা, গুণগত রসায়ন, গুণগত রসায়ন এখান থেকে তুমি দ্রাব্যতা রিলেটেড যে প্রশ্নগুলো, দ্রাব্যতা, ঠিক আছে, দ্রাব্যতা রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেটা তুমি গাণিতিক প্রশ্ন সলভ করলে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? তার মানে প্রত্যেক বছর আমাদের থিওরি প্রশ্ন বেশি, রসায়ন তো থিওরি প্রশ্নই আসবে, তাই না? কিন্তু আনএক্সপেক্টেড ভাবে তোমার হচ্ছে 23-24 10টার মতো প্রশ্ন চলে আসছিল, বাদ বাকিগুলোতে তোমার প্রায় দেখো থিওরি সংখ্যাই বেশি ছিল। আচ্ছা, এরপর আসো আমাদের প্রস্তুতি কিভাবে নিবা রসায়ন পাঠটাতে সর্বোচ্চ ভালো মার্ক পাইতে হলে। তোমাদের এখানে কাজ হচ্ছে, দেখো মেইন বইটাতে ইম্পর্টেন্ট যে টাইপগুলো, তো আমি তো এটা বলতেছি যে মেইন বইয়ের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো তুমি ভালো করে পড়বা। অবশ্যই উদাহরণ সহ তোমাকে পড়তে হবে। দেখবে প্রত্যেকটা টপিকের সাথে কি আছে, উদাহরণ দেওয়া আছে না? প্রত্যেকটা টাইপের সাথে কিন্তু উদাহরণ দেওয়া আছে। তো এই উদাহরণগুলো সহ তুমি টপিকটা যদি ভালো মতো ক্লিয়ার করে নাও, তাহলে তোমার জন্য সবচেয়ে বেস্ট একটা তুমি কিন্তু পড়া দিতে পারবে। ঠিক আছে? এরপরে যে কাজটা সেটা হচ্ছে তোমাদের অনুশীলনের প্রশ্নগুলো। দেখো রসায়নের মেইন বই থেকে অনুশীলনী প্রশ্ন থেকে দেখবা প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসেই। ঠিক আছে? কারণ প্রত্যেকটা পরীক্ষাতে অনুশীলনী প্রশ্ন থেকে মাস্ট প্রশ্ন আসেই। তো অনুশীলনী প্রশ্নগুলো তোমাকে আগেই ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এগুলো ভালো করে পড়বা। এরপর দেখো ভার্সিটি কপ এবং গুচ্ছ যে প্রশ্ন ব্যাংকটা, এটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তো অনেকে বলতে পারো যে ভাই আমি এত কেন পড়বো, কারণ তুমি মার্কটা বেশি চাচ্ছ। তুমি যদি মার্ক চাও 10-12, তো তোমার এত কিছু পড়ার দরকার নাই, তুমি অল্প পড়ো, মার্ক কম পাবা। আর তোমার যে টার্গেট থাকে যে 25-এর মধ্যে 25 পাবো বা অ্যাটলিস্ট 22-23 পাবো, তোমাকে তো পড়তে হবে। তুমি যত পড়বা, যত টাইপ সম্পর্কে তুমি জানবা, প্রশ্ন ঘুরে দিলে তুমি পারবা। তুমি পড়বা না, তুমি জানবা না, তাই না? এটাই তো নিয়ম। তো তুমি যত বেশি পড়বা তোমার তত বেশি ভালো হবে। বুঝো নাই? আচ্ছা, এরপর দেখো ভার্সিটি ক এবং গুচ্ছ যে প্রশ্ন ব্যাংকটা, এটা ভালো করে, শুধুমাত্র গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করে গেলে তুমি এখান থেকে কমন পাওয়ার যে ব্যাপারটা, যে প্রশ্ন হুবহু কমন পাওয়া, এটা তুমি পাবা না। যদি শুধু এখান থেকে ভার্সিটি ক দেখবা যে বিভিন্ন ভার্সিটি থেকে প্রশ্ন আসে, অর্থাৎ রাবিতে একটা প্রশ্ন আসছে ওটা গুচ্ছে তুলে দিল, বা গুচ্ছে একটা প্রশ্ন আসে ওটা রাবিতে তুলে দিল বা জাবিতে তুলে দিল, এরকম কিন্তু আসে। ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটি টাইপ ওয়াইজ যদি প্রশ্নগুলো তুমি দেখে যাও, সেটা তোমার এখানে কাজে, ওই কাজটাই আমরা এখানে করব। টাইপ ধরে ধরে প্রত্যেকটা ভার্সিটির যেখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো
গুচ্ছের আসার মতো বা আসতে পারে, না আসলেও তুমি শিখে রাখলা। ইম্পর্টেন্ট যে টাইপগুলো সেটা যে শুধুমাত্র গুচ্ছ হবে তা না, প্রতিটা টাইপ ধরে ধরে রাবি থেকে কিছু প্রশ্ন নিব, ঢাবি থেকে কিছু প্রশ্ন নিব, বা আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে কিছু প্রশ্ন নিব, বিজ্ঞান পদ্ধতি থেকে কিছু প্রশ্ন নিব। তো এইভাবে প্রশ্নগুলো নিয়ে কিন্তু এখানে এই কোর্সটাতে আমরা সলভ করাই দিব, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইভাবে তোমাদের এখানে সলভ করছে, তোমার সর্বোচ্চ বেনিফিটটা এখানে পাও। এরপরে তোমাদের গাণিতিক যে অংশ, এটার জন্য ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের, দেখো যদি বলি এই যে হ্যান্ড ক্যালকুলেশন পার্টটা, দেখো হ্যান্ড ক্যালকুলেশন পার্টটাতে তোমরা অনেকে ধরা খাবা, ঠিক আছে? তো হ্যান্ড ক্যালকুলেশন পার্টটাতে অনেকে ধরা খাবা। তো হ্যান্ড ক্যালকুলেশন ভাই এখনো সময় আছে, এটাতে বেশি করে ফোকাস দাও, এটাতে বেশি করে ফোকাস দাও, তাছাড়া তুমি গুচ্ছতে কিন্তু একটা ভালো রকম ধরা খাবা, ঠিক আছে? এবার নিয়মিত অবশ্যই এক্সাম দেওয়ার চেষ্টা করো, নিয়মিত এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। এক্সাম না দিলে তোমার নিজের গ্যাপটা আছে, কতটুকু তুমি পড়ছো বা কতটুকু তোমার ইমপ্রুভ হচ্ছে এটা তুমি কিন্তু ধরতে পারবা না। তো অবশ্যই এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের কিন্তু এক্সাম বাজার রয়েছে, তো যারা শুধুমাত্র এক্সাম বাসে ভর্তি হয়ে যাও তাও তুমি পারবা। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে তুমি যোগাযোগ করতে পারো, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে তুমি যোগাযোগ করে কিন্তু আমাদের এই এক্সাম বেস অথবা এমসিকিউ বুস্টার কোর্স এটা তুমি দিতে পারো। যাদের বেসিকে প্রবলেম আছে, কনসেপ্টটা ক্লিয়ার করা নাই, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে, একা একা পড়তে ভালো লাগতেছে না, তাদের জন্য এই কোর্সটা। সবার জন্য যে কোর্সে ভর্তি হইতে হবে এরকম কোনো কথা, তুমি অ্যাটলিস্ট এক্সাম বাস সাথে ভর্তি হয়ে রেগুলারিটি মেনটেন করে এক্সামগুলো দিতে পারো, ঠিক আছে? যদি তোমার ক্লাস প্রয়োজন না হয়, ঠিক আছে, বা তোমার যদি বেসিকের প্রবলেম না থাকে। আর যদি তোমার কনসেপ্টে ক্লিয়ার থাকে, আবেদন করে ফেলছো, লাস্ট একটা সুযোগ। তো এখানে বেশি আসলে কম্প্রোমাইজ 300-400 টাকার জন্য তুমি যদি বাইরে ঘুরতেও যাও সেখানে তো 400-500 টাকা খরচ হয়ে যায়। তো এখানে 400-500 টাকার মধ্যে যদি তোমার ভালো কিছু হয়ে যায় তো এটাতে বেটার না? নিজেকে তো বুঝাতে পারবো যে আমি সর্বশেষ চেষ্টাটা করছিলাম। তো দিন শেষে যদি চান্সটা না হয় তখন তোমার কিন্তু নিজের কাছে একটা আক্ষেপ থেকেই যাবে যে লাস্ট মোমেন্টে একটা খরচ করলাম না, তখন আমাদের চান্সটা মিস গেল। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ফিটা কিন্তু তোমাদের হাতের নাগালে রাখা হচ্ছে, এমন না যে ফিটা আমরা অনেক বেশি রাখছি, ঠিক আছে? ফিটা হাতের নাগালে আছে। তো যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। তো পরবর্তীতে আমরা চেষ্টা করবো রসায়নের, আমাদের কিন্তু একটা সিরিজ চালু করবো, সেটা হচ্ছে জিএসটি এবং ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ, ঠিক আছে? জিএসটি এবং আইইউ, জিএসটি এবং ইসলামিক ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংক সলভ আমরা এটা তোমাদের জন্য ফ্রিতে দিব অধ্যায় ভিত্তিক এই পেজে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু এই ক্লাসগুলো ইনশাল্লাহ পাবা, ঠিক আছে? তো যারা এখন আমাদের পেজটাতে ফলো করো নাই, আমাদের চ্যানেলটাতে যারা এখন সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ক্লাসগুলো পাওয়ার জন্য, এটা তুমি কাল থেকে পাবা, আগামীকাল থেকে তুমি এই ক্লাসগুলো পাবা, ঠিক আছে? ইনশাল্লাহ আগামীকাল থেকে, ওকে, আগামীকাল থেকে এই ক্লাসগুলো আমরা দেওয়া শুরু করব। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।